হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে আমি জিওগ্রাফি থেকে একটি ইম্পর্টেন্ট টপিক সোলার সিস্টেম বা সৌরজগৎ নিয়ে আলোচনা করব। ক্লাসটা হয়তো একটু লেন্দি হতে পারে, কিন্তু যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে আমি আশা রাখছি এই টপিক থেকে আর কোনো প্রশ্ন তোমরা এক্সামে ভুল করে আসবে না। তাই ক্লাসটা অবশ্যই মন দিয়ে দেখো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা নোটও করতে থাকো। প্রথম প্রশ্ন দেখো, আমাদের সৌরজগৎ কোন গ্যালাক্সির অংশ? Our solar system is a part of which galaxy? উত্তর করার আগে জানতে হবে এই গ্যালাক্সি ওয়ার্ডটা কি জিনিস। তো আমি এখানে একটা গ্যালাক্সির ছবি দিয়েছি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, আমাদের বিশ্বব্রহ্মাণ্ড বা ইউনিভার্স, এটা হচ্ছে কতগুলো গ্যালাক্সির সমন্বয়ে গঠিত। হাজার, লাখো, মিলিয়ন, বিলিয়ন, অসংখ্য গ্যালাক্সি নিয়ে কি গঠিত ইউনিভার্স। তার মধ্যে আমি কিসের ছবি দিয়েছি? একটা মাত্র গ্যালাক্সির ছবি। কি নাম এই গ্যালাক্সির? তোমরা নোট করে নিও, মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। আমরা এই মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা গ্যালাক্সির মধ্যে অবস্থান করছি। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে এত বড় গ্যালাক্সির মধ্যে সূর্যের অবস্থান কিন্তু এই একটা পয়েন্টে। তাহলে তোমরা একটা জিনিস কল্পনা করো, মনে করো তোমরা একটা উঁচু কয়েকতলা বিল্ডিংয়ের ছাদে উঠেছ। তো এরপর ওই ছাদ থেকে তোমরা আশেপাশে যতদূর পর্যন্ত দেখতে পাবে পুরোটাই হচ্ছে একটা এলাকা। ওই রকম কতগুলো এলাকা নিয়ে কি গঠন হচ্ছে? গ্রাম। কতগুলো গ্রাম নিয়ে জেলা, কতগুলো জেলা নিয়ে রাজ্য, কতগুলো রাজ্য নিয়ে দেশ, কতগুলো দেশ নিয়ে মহাদেশ। এরকম 7টা মহাদেশ নিয়ে আমাদের পৃথিবী গঠিত। এবার সৌরজগৎটা ভাবো, পৃথিবীর মতো আরও 8খানা গ্রহ আছে, তারা তাকে কেন্দ্র করে ঘুরছে সূর্যকে। সূর্য হচ্ছে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, যেটা এই যে গ্যালাক্সিটা দেখতে পাচ্ছ তার মধ্যে ছোট একটা পয়েন্ট। তার মানে তোমরা ইমাজিন করো এই গ্যালাক্সিটা কত বড় হতে পারে। আর এইরকম কয়েক মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি নিয়ে কি গঠিত হচ্ছে আমাদের ইউনিভার্স। খুব বেশি ডিপে ভাবতে যেও না, মাথা হ্যাং করে যাবে। এখান থেকে শুধু এতটুকুই জেনে রাখো যে এই একটা গ্যালাক্সি যার মধ্যে আমরা বসবাস করছি। আর আমাদের গ্যালাক্সির কি নাম? মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন সি, মিল্কি ওয়ে। তাহলে আমরা কোন গ্যালাক্সির অন্তর্গত? তার উত্তর হবে মিল্কি ওয়ে বা আকাশগঙ্গা। আরেকটা পয়েন্ট তোমরা নোট করে রাখো, সেটা হচ্ছে অ্যান্ড্রোমেডা। এটা হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির পাশের গ্যালাক্সি। তাহলে যদি এমন প্রশ্ন আসে যে আমাদের গ্যালাক্সির নিকটতম গ্যালাক্সির নাম কি, তো তার উত্তর কি হবে? অ্যান্ড্রোমেডা। গ্যালাক্সির বাংলাটাও তোমরা জেনে নাও, ছায়াপথ। এরপর এই ছবিটা তোমরা দেখো, এটা হচ্ছে আমাদের সোলার সিস্টেম বা সৌরজগৎ, যার সেন্টারে কি আছে? সান বা সূর্য। এবং সূর্যকে কেন্দ্র করে তোমরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন গ্রহ, তার সঙ্গে এরকম দেখো ছোট ছোট পার্টিকেল, এরাও কিন্তু ঘুরছে। তাহলে তোমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের সোলার সিস্টেম বা সৌরজগৎ। এরপর দেখো, সূর্য নিয়ে দু একটা পয়েন্ট নোট করে নাও। প্রথমে হচ্ছে সূর্যের একদমই মাঝখানে অর্থাৎ সেন্টারে এই যে অংশটা, এটাকে কি বলে? কোর। আর সব থেকে বাইরের অংশটা সেটাকে বলে করোনা। তাহলে সেন্টারের অংশকে কি বলে? কোর। আর সব থেকে বাইরের অংশকে কি বলে? করোনা। আরেকটা লেয়ার তোমরা নোট করে রাখো, সেটা হচ্ছে ফটোস্ফিয়ার। সূর্যের ক্ষেত্রে কি হয়? প্রথমে ফটোস্ফিয়ার থাকে, তারপরে ক্রোমোস্ফিয়ার এবং তার বাইরে থাকে করোনা। কিন্তু আমরা সূর্যকে যেটা দেখি এটা হচ্ছে সূর্যের এই ফটোস্ফিয়ার অংশটা। তাহলে যদি এমন প্রশ্ন আসে যে খালি চোখে আমরা সূর্যের কোন স্তরটা দেখি, তো তার উত্তর কি হবে? ফটোস্ফিয়ার। বাকি যে দুটো স্তর আছে, ক্রোমোস্ফিয়ার এবং করোনা, এই দুটো কেবলমাত্র পূর্ণ সূর্যগ্রহণের সময়ই দেখা যায়। আচ্ছা, খুব ভাইটাল একটা প্রশ্ন, সূর্যের শক্তির উৎস কি? তো সেটা তোমরা মনে রেখো, নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন। এটা তোমরা মনে রেখো। তাহলে যদি এমন প্রশ্ন আসে যে সূর্যে কোন নিউক্লিয় বিক্রিয়া হয়, তো তোমরা কি বলবে? নিউক্লিয়ার ফিউশন বা নিউক্লিয় সংযোজন।
আর এই নিউক্লিয় বিক্রিয়াকে কাজে লাগিয়ে মনে রাখবে হাইড্রোজেন বম তৈরি হয়। এটাও তোমরা নোট করে রেখো। তাহলে এই প্রশ্নটা দেখো, সূর্যের সবচেয়ে বাইরের অঞ্চলটি ড্যাশ নামে পরিচিত। দ্য আউটার মোস্ট রিজিয়ন অফ দ্য সান ইজ নোন অ্যাজ, কি হবে? সব থেকে বাইরের স্তর, সঠিক উত্তর হবে অপশান এ করোনা। আর সব থেকে ভিতরের স্তর সেটা হচ্ছে কোর। আর একটু আগেই যে বললাম সূর্যের মধ্যে যে নিউক্লিয় বিক্রিয়া হয় অর্থাৎ নিউক্লিয় সংযোজন, সেই বিক্রিয়াটা কিন্তু এই কোর অঞ্চলের মধ্যে হয়। এটাও তোমরা নোট করে রেখো। আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, সূর্যের আনুমানিক ব্যাস পৃথিবীর ব্যাসের কত গুণ? এটা সিজিএলের প্রশ্ন, সেজন্য খুবই ইম্পর্টেন্ট। তো এটা তোমরা মুখস্থ করে নিও, 109 গুণ। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন বি। আরও একবার দেখে নাও, একদম সেন্টারে যেটা আছে এটাকে কি বলে? কোর। সব থেকে বাইরে সেটাকে কি বলে? করোনা। আর আমরা যেটাকে জেনারেলি দেখি সেটা হচ্ছে ফটোস্ফিয়ার। আরেকটা আমি কি বললাম যে কোন নিউক্লিয় বিক্রিয়া হয়, সেটা হচ্ছে ফিউশন বা সংযোজন। আরও একবার তোমরা এই ছবিটা দেখো। আমি বারবার তোমাদের এই ছবিটা দেখাবো যাতে তোমাদের মাথায় পুরো ছবিটা গেঁথে যায়, কারণ শুধুমাত্র এই ছবিটা থেকেই 7-8টা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আসতে পারে। তো সুতরাং তোমরা বারবার এই ছবিটা দেখো। মাঝখানে কি আছে? সূর্য। তারপরে দেখো পরপর এরকম 4টে গ্রহ দেখতে পাচ্ছ। তারপর এখানে দেখো এক ধরনের স্তর আছে যাকে কি বলছে? অ্যাস্টেরয়েড বেল্ট। তারপর দেখো আরও 4টে এরকম গ্রহ দেখতে পাচ্ছ। আর তারপর দেখো আবার একটা এই ধরনের বেল্ট দেখতে পাচ্ছ যাকে কুইপার বেল্ট বলা হয়। এগুলো কি একটু পরে জানতে পারবে, বেসিক আইডিয়াটা নাও। তাহলে আমি কি বললাম? প্রথমে 4টে গ্রহ আছে, তারপর দেখো একটা বেল্ট পাবে, পর আবার 4টে গ্রহ, তারপর আবার একটা বেল্ট। অনেকে হয়তো এখানে প্রশ্ন করতে পারো যে এখানে তো প্লুটো আছে, তো সেটাকে কেন কাউন্ট করছি না? তো মনে রাখবে 2006 সালের পর থেকে প্লুটোকে কিন্তু আর গ্রহ হিসাবে কনসিডার করা হয় না, একে বামন গ্রহ বলা হয়। যেমন এখানে উপরে দেখতে পাচ্ছ এরিস, নিচে এখানে দেখো মেকমেক, তারপরে এই অ্যাস্টেরয়েড বেল্টের এখানে দেখো সিরিস আছে। তো এগুলো হচ্ছে বামন গ্রহ। কি জিনিস সেটা পরে জানবো, তার আগে তোমরা দেখে নাও কোন গ্রহকে ইংরেজিতে কি বলে এবং বাংলাতে কি বলে। মার্কারি মানে হচ্ছে বুধ, ভেনাস মানে শুক্র, আর্থ মানে পৃথিবী, এটা তো সবার জানা, মার্স মানে মঙ্গল, এটাও অনেকে জানো, জুপিটার হচ্ছে বৃহস্পতি, স্যাটার্ন হচ্ছে শনি, ইউরেনাস নেপচুন এই দুটো তো একই নাম। তাহলে বুধের নাম কি? মার্কারি। শুক্রের কি নাম? ভেনাস। মঙ্গল, মার্স, বৃহস্পতি, জুপিটার, শনি, স্যাটার্ন। এগুলো তোমরা একটু নোট করে নিও। আবার এই ছবিটা দেখো, সূর্যের সব থেকে কাছে যে গ্রহটা দেখতে পাচ্ছ এটাকে কি বলছে? মার্কারি বা বুধ। তারপরে দেখো ভেনাস বা শুক্র, তারপরে হচ্ছে আমাদের পৃথিবী, তারপরে মার্স বা মঙ্গল, তারপরে দেখো এখানে একটা বেল্ট আছে, এরপর জুপিটার বা বৃহস্পতি, স্যাটার্ন বা শনি, ইউরেনাস এবং নেপচুন। দেখো সূর্য থেকে প্রথমে এই যে বেল্টটা আছে এর মধ্যে যে গ্রহগুলো আছে অর্থাৎ এই যে 4টে গ্রহ, এদের কি বলা হয়? ইনার প্ল্যানেট বা অন্তস্থ গ্রহ। আর এই বেল্টের বাইরে যে 4টে গ্রহ আছে এগুলোকে বলা হয় আউটার প্ল্যানেট বা বহিস্থ গ্রহ। কেন ইনার আউটার বলা হয় অত ডিপে জানতে হবে না, শুধু জানো যে প্রথম 4টেকে কি বলা হয়? ইনার প্ল্যানেট, পরের 4টেকে কি বলা হয়? আউটার প্ল্যানেট। আর তাছাড়া তোমরা দেখেই একটু বেসিক আইডিয়া নিতে পারবে যে ইনার প্ল্যানেটগুলো দেখো সাইজে কিন্তু তুলনামূলক ছোট হয়। আউটার প্ল্যানেটগুলো দেখো বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এগুলো সাইজে বড় হচ্ছে। আর ইনার যে প্ল্যানেট এগুলো হচ্ছে রকি প্ল্যানেট, বড় বড় মাউন্টেন কিন্তু এই প্ল্যানেটগুলোর মধ্যে দেখতে পাবে। আর আউটার প্ল্যানেটগুলো মূলত গ্যাসীয় প্ল্যানেট হয়। যেমন এখানে দেখো বৃহস্পতি, শনি এগুলো দেখে এত বড় মনে হলেও এগুলো কিন্তু ম্যাক্সিমামটাই এক একটা গ্যাসীয় গ্রহ। আর ইউরেনাস এবং নেপচুন এগুলোর মধ্যে কি হয়? গ্যাসগুলো জমে বরফ হয়ে যায়।
পরের এই প্রশ্নটা দেখো, আমাদের সৌরজগতে কোন গ্রহটি সূর্যের সবচেয়ে কাছে রয়েছে? সূর্যের সবচেয়ে কাছে কোন গ্রহ রয়েছে? বুধ। বুধের ইংরাজি কি? মার্কারি। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। বুধ থেকে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করে রাখো যে এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম গ্রহ বা স্মলেস্ট প্ল্যানেট। আর কি নোট করবে? এখানে কোনো অ্যাটমসফিয়ার নেই, অর্থাৎ বায়ুমণ্ডল নেই। আর হচ্ছে বুধের কোনো উপগ্রহ নেই। স্যাটেলাইট বলতে পারো, যদিও স্যাটেলাইটটা পারফেক্ট ওয়ার্ড নয়, কারণ স্যাটেলাইট মানে হচ্ছে কৃত্রিম উপগ্রহ। তাহলে ন্যাচারাল স্যাটেলাইট এভাবে করতে পারো যে বুধের কোনো প্রাকৃতিক উপগ্রহ নেই, এখানে কোনো বায়ুমণ্ডল নেই, আর এটা হচ্ছে সৌরজগতের সব থেকে ক্ষুদ্রতম গ্রহ। এই তিনটে পয়েন্ট তোমরা নোট করে নাও। বাকি যে পয়েন্টগুলো রয়ে গেল সেগুলো অন্য প্রশ্নের প্রসঙ্গে আলোচনা করব। দেখো, তোমাদের এই সিকোয়েন্সটা কিন্তু মনে রাখতে হবে। প্রথমে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপর বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। কারণ এখান থেকেও প্রশ্ন আসতে পারে, যে কোনো দুটো গ্রহ বলে দেবে আর বলবে তার মাঝের গ্রহের নাম কি। যেমন তোমাকে বললো পৃথিবী এবং বৃহস্পতির মাঝখানে কোন গ্রহ আছে, শনি এবং নেপচুনের মাঝে কোন গ্রহ আছে। তো সুতরাং তোমরা এই সিকোয়েন্সটা কিন্তু মুখস্থ করে নিও। মুখস্থ করার প্রয়োজন নেই, বারবার ছবিটা দেখবে, তাহলে অটোমেটিক তোমাদের ব্রেনে গেঁথে যাবে। যেমন এই প্রশ্নটা দেখো, CGL 2020 প্রশ্ন। সৌরজগতের গ্রহের ক্রমানুসারে মঙ্গল ও শনির মধ্যে কোন গ্রহটি আসে? তাহলে এখানে কি বলছে? মঙ্গল এবং শনি, এর মাঝখানে কোন গ্রহ আছে? বৃহস্পতি বা জুপিটার। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন ডি, জুপিটার। তাহলে বুঝতে পারলে, যদি সিকোয়েন্সটা তোমার মনে থাকে তোমরা কয়েক সেকেন্ডে কিন্তু এই উত্তরটা করতে পারতে, নাহলে ভাবতে ভাবতে এই প্রশ্নের উত্তর কয়েক মিনিট নষ্ট হয়ে যেত। আরও একবার সিকোয়েন্সটা দেখে নাও। প্রথমে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। প্রথম চারটে গ্রহকে কি বলা হয়? ইনার প্ল্যানেট। আর শেষের চারটেকে বলা হয় আউটার প্ল্যানেট। প্রথম চারটে গ্রহের পরে দেখেছিল এক ধরনের বেল্ট আছে, যেটাকে কি বলা হয়? অ্যাস্টেরয়েড বেল্ট। পরের প্রশ্ন দেখো, উষ্ণতম গ্রহের নাম কি? এই ছবিটা আরো একবার লক্ষ্য করো। সূর্যের কাছাকাছি কোন গ্রহ আছে? মার্কারি বা বুধ। তাহলে হিসাব কি বলছে? যে এই গ্রহটাই সব থেকে বেশি উষ্ণ হবে বা হটেস্ট প্ল্যানেট হবে, কিন্তু সেটা হয় না। মার্কারির পরে দেখো শুক্র আছে, যেটা ছবিটা দেখতে পাচ্ছ জ্বলজ্বল করছে। তাহলে দেখেই বুঝতে পারছো যে শুক্র হচ্ছে এই সৌরজগতের মধ্যে সব থেকে হট গ্রহ। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে? নেম অফ দ্য হটেস্ট প্ল্যানেট। কেউ মার্কারি বা বুধ করতে যেও না, এর সঠিক উত্তর হবে অপশন বি, ভেনাস বা শুক্র গ্রহ। কেন শুক্র গ্রহ হচ্ছে? কারণ দেখো, শুক্র গ্রহের মধ্যে কিন্তু 60 থেকে 70% CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড থাকে। কার্বন ডাই অক্সাইডটা কি? একটা গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসের কাজ কি? সূর্যের তাপকে এরা ধরে রাখে। তাহলে একটা গ্রহের যদি 60% কার্বন ডাই অক্সাইড হয়, সূর্যের তাপটা এখানে আসার পর সেটা কিন্তু সহজে বাইরে বার করতে দেবে না। আর একটা কথা মনে রাখবে, শুক্র গ্রহের এই চারিদিকে যে মেঘ আছে, এই মেঘটা কিন্তু H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের একটা মোটা আস্তরণ। তাহলে শুক্র গ্রহ সব থেকে গরম গ্রহ হওয়ার দুটো কারণ। প্রথমত কি বললাম? যে এই গ্রহে 60%-এর উপরে কার্বন ডাইঅক্সাইড থাকে, আর এই গ্রহের চারপাশে যে মেঘ থাকে এটা হচ্ছে H2SO4 এর মোটা আস্তরণ। মানে সূর্যের তাপ ভিতরে ঢুকে কিন্তু সহজে বাইরে বেরোতে পারে না। এই জন্য শুক্র গ্রহকে সৌরজগতের হটেস্ট প্ল্যানেট বলা হয়। আশা করছি আর ভুল হবে না। তাহলে সৌরজগতের সব থেকে উষ্ণতম গ্রহের নাম কি হলো? ভেনাস বা শুক্র। এরপর শুক্র গ্রহ থেকে কয়েকটা পয়েন্ট নোট করে রাখো। প্রথমত হচ্ছে, শুক্র গ্রহ হচ্ছে সব থেকে উজ্জ্বলতম গ্রহ বা ব্রাইটেস্ট প্ল্যানেট। তাহলে হটেস্টের সঙ্গে শুক্র গ্রহ আর কি আছে? ব্রাইটেস্ট প্ল্যানেটও হলো। আরেকে কি বলা হয়? আর্থের টুইন। টুইন মানে কি? যমজ। তাহলে পৃথিবীর যমজ কাকে বলা হচ্ছে? শুক্র গ্রহ। এটাও নোট করে রাখবে।
কেন পৃথিবীর যমজ বলা হয়? কারণ এর আকার এবং ঘনত্বটা কম বেশি পৃথিবীরই মতো। আবার দেখো, এই শুক্র গ্রহ হলো পৃথিবীর সব থেকে কাছের গ্রহ। আমরা সকালবেলা এবং সন্ধ্যাবেলা আকাশে কিন্তু এই শুক্র গ্রহকে দেখতে পাই। এটাকে কি বলি? মর্নিং স্টার এবং ইভিনিং স্টার। বাংলায় বললে কি হয়? শুকতারা এবং সন্ধ্যা তারা। এই দুটো তোমরা নোট করে নিও। তাহলে আকাশে যে শুকতারা এবং সন্ধ্যা তারা দেখা যায়, এটা কি আদৌ কোনো তারা? তারা নয়, সেটা হলো একটা গ্রহ যার নাম কি? শুক্র গ্রহ। এটা হলো পৃথিবীর সব থেকে কাছের গ্রহ। একে পৃথিবীর টুইন বা যমজ বলা হয়। এই শুক্র গ্রহ হলো সব থেকে গরম এবং সব থেকে উজ্জ্বল। আরেকটা পয়েন্ট মনে রাখবে, শুক্র গ্রহর কোনো কিন্তু উপগ্রহ নেই। এর আগে কি দেখলে? মার্কারি বা বুধের কোনো উপগ্রহ নেই। তারপরে হচ্ছে ভেনাস বা শুক্র, এরও কোনো উপগ্রহ নেই। এরপর যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করে রাখবে সেটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। দেখো, প্রতিটা গ্রহ সূর্যের চারপাশে তো ঘুরছে, এটা তো জানো, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই সব গ্রহগুলো কিন্তু নিজের অক্ষেরও চারিদিকে ঘোরে। যেমন এটার ক্ষেত্রেই দেখো, আমি একটা অ্যাক্সিস মনে করলাম, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এই অক্ষের সঙ্গে দুইভাবে ঘুরতে পারে। একটা হচ্ছে ক্লকওয়াইজ, যেটা এইভাবে ঘুরবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা উল্টোভাবে ঘুরবে। তো ডিরেকশনটা দেখো, উপরে নর্থ, নিচে সাউথ, যেটা লিখছি না, বাম দিকে ওয়েস্ট, ডান দিকে হচ্ছে ইস্ট। এবার আমাদের পৃথিবী সেটা কোন দিকে ঘোরে? পশ্চিম থেকে পূর্ব দিকে। এটা ক্লকওয়াইজ হলো না অ্যান্টি ক্লকওয়াইজ? অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু ভেনাস বা শুক্রের ক্ষেত্রে এটা উল্টো হয়। শুক্র গ্রহ কোন দিকে ঘোরে? পূর্ব থেকে পশ্চিম দিকে, অর্থাৎ ক্লকওয়াইজ, যেটা এখানে লেখা আছে। মনে রাখবে, 8টা গ্রহের মধ্যে 6টা গ্রহ কিন্তু পৃথিবীর মতোই ঘোরে পশ্চিম থেকে পূর্ব দিকে। আর 2টো গ্রহ আছে যারা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, যাদের মধ্যে একটা তো এখানে দেখতে পেলে কি আছে? ভেনাস। আর একটা হলো ইউরেনাস। নাম দুটো একই রকম, আশা করছি মনে থাকবে। একটা হচ্ছে ভেনাস, একটা হচ্ছে ইউরেনাস। এরপর দেখো, কোন গ্রহের কোনো উপগ্রহ নেই? প্রথমে কি দেখেছিলে? মার্কারি বা বুধের তারও কোনো উপগ্রহ ছিল না। তারপরে ভেনাস বা শুক্র, তারও কোনো উপগ্রহ ছিল না। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, ভেনাস। আচ্ছা, আমি 4টে সংখ্যা বলছি, তোমরা মনে রেখো। 0, 0, 1, 2 পরে কাজে লাগবে। কি বললাম? 0, 0, 1, 2। বুধের 0, শুক্রের 0, পৃথিবীর 1টা, মঙ্গলের 2টো। 0, 0, 1, 2 এই হিসাবে মনে রেখো। এগুলো কি? উপগ্রহের সংখ্যা। এটাকে 0, 0, 1, 2 পর্যন্তই মনে রেখো। এরপরে 3, 4, 5 এমন যেন ভেবে ফেলো না, কারণ বৃহস্পতি থেকে শুরু করে এরপরে কিন্তু এদের অনেকগুলো উপগ্রহ থাকে। তো 0, 0, 1, 2 প্রথম 4টের ক্ষেত্রে এটাই মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, আয়তনের দিক থেকে আমাদের সৌরজগতে পৃথিবীর অবস্থান কত নম্বর? তোমরা এই ছবিটা দেখে নাও। সব থেকে বড় গ্রহ কোনটা দেখে মনে হচ্ছে? এটা, যেটা হচ্ছে জুপিটার বা বৃহস্পতি। তারপরে হচ্ছে শনি, তারপরে ইউরেনাস, 4 নম্বরে হচ্ছে নেপচুন। এই 4টেকে কি গ্রহ বলা হয়? আউটার প্ল্যানেট, বা তোমরা এটা নোট করে রাখো, জোভিয়ান প্ল্যানেটও বলা হয়। তাহলে বড় থেকে ছোট হিসাবে বিচার করলে এই আউটার প্ল্যানেট বা জোভিয়ান প্ল্যানেটের পরপর কিন্তু 1 থেকে 4 পর্যন্ত গ্রহ তোমরা পেয়ে যাচ্ছ। 1 হচ্ছে বৃহস্পতি, 2 শনি, 3 ইউরেনাস, 4 হচ্ছে নেপচুন। এরপর দেখো 5 নম্বরে হচ্ছে আমাদের পৃথিবী। সব থেকে ছোট কোনটা? বুধ, সেটা তো জানো, 8 নম্বর। 6 আর 7-এর মধ্যে অনেক সময় গুলিয়ে যায়। তো তোমরা এই ছবিটা দেখে হয়তো বুঝতে পারছো পৃথিবীর বাম দিকে কি আছে? ভেনাস বা শুক্র, আর ডান দিকে কি আছে? মার্স বা মঙ্গল। এবার তোমরাই বলো, ভেনাস বা শুক্রটা বেশি বড় দেখাচ্ছে না মার্স বা মঙ্গলটা? অবশ্যই শুক্রটা। তাহলে এটা হবে 6 নম্বর, আর মঙ্গল হবে 7 নম্বর। অনেক সময় এটা গুলিয়ে যায়। তো তোমরা এই সিকোয়েন্সটা ইভিএম আকারে মনে রাখবে। ই মানে আর্থ, ভি মানে ভেনাস, আর এম মানে হচ্ছে মার্স। 1 থেকে 4 পর্যন্ত কোনো ডাউট হবে না আশা করছি।
কারণ এরা পরপর আছে। বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন 1 2 3 4। 5 হচ্ছে আমাদের পৃথিবী। 6 7 গুলিয়ে যায়, কিভাবে মনে রাখবে? EVM। ই হচ্ছে আর্থ, ভি হচ্ছে ভেনাস বা শুক্র, এম এ হচ্ছে মার্স বা মঙ্গল, আর 8 নম্বর তো আশা করি তোমরা জানবে, বুধ বা মার্কারি। তাহলে তোমরা এটা নিজেদের মতো নোট করে নিও। তাহলে সঠিক উত্তর কি হবে আমাদের পৃথিবীর আয়তন? তো সেটা হবে 5। পরের প্রশ্ন দেখো, নিচের গ্রহগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ছোট? যদি অপশনগুলো না দেখো তোমরা সহজেই উত্তর করবে কি, যে মার্কারি বা বুধ। কিন্তু 4টে অপশন দেখো, এখানে বুধ নেই। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? দেখো পৃথিবী তো 5 নম্বর, এটা হলো না। ইউরেনাস, নেপচুন এই দুটোও হবে না, কারণ বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন 1 2 3 4, পৃথিবী 5। 6 কি বলেছিলাম? শুক্র। 7 নম্বরে হচ্ছে মার্স বা মঙ্গল, আর 8 নম্বরে তো বুধ। তাহলে বুধ না থাকলে সঠিক উত্তর কি হবে? মার্স বা মঙ্গল গ্রহ। আরও একবার তোমরা এই ছবিটা দেখে নাও। প্রথম 4টে প্ল্যানেটকে কি বলা হয়? ইনার প্ল্যানেট, বা আরেকটা নাম তোমরা নোট করে নাও, টেরেস্ট্রিয়াল প্ল্যানেট। বাকি 4টেকে কি বলা হয়? আউটার প্ল্যানেট বা জোভিয়ান প্ল্যানেট। আউটার প্ল্যানেটগুলো সাইজে বড় হয়, মূলত গ্যাসীয় গ্রহ এগুলো, আর প্রত্যেকের দেখো এরকম বলয় থাকে। ছবিতে হয়তো দেখতে পাচ্ছ শনি এবং ইউরেনাসের আছে, কিন্তু বৃহস্পতি এবং নেপচুন এই দুটো গ্রহের কিন্তু বলয় থাকে। নিচের কোন গ্রহটি লাল গ্রহ বা রেড প্ল্যানেট নামে পরিচিত? লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গল বা মার্সকে। আচ্ছা, একটু মনে করার চেষ্টা করো। আমি বলেছিলাম 0 0 1 2, এগুলো কি উপগ্রহের সংখ্যা। প্রথমটা হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল। তাহলে মঙ্গলের কটা উপগ্রহ? 2টো। নামগুলো তোমাদের মুখস্থ করতে হবে। একটা হচ্ছে ডিমোস, আর একটা হচ্ছে ফোবস। ডিমোস আর হচ্ছে ফোবস, এই দুটো নাম তোমরা মনে রেখো। বিশেষ করে এই ডিমোস নামটা তোমাদের মনে রাখতে হবে, কারণ সৌরজগতে যত উপগ্রহ আছে সব থেকে ছোট উপগ্রহের নাম হচ্ছে ডিমোস। বাংলাটাও এখানে লিখে দিচ্ছি, ডিমোস। ডিম কথাটা মনে রাখবে, ডিম ছোট হয়, তাহলে ডিমোস এই উপগ্রহটা হচ্ছে সব থেকে ছোট উপগ্রহ। আচ্ছা, এখানে আরো একটা প্রশ্ন হয় যে মঙ্গল গ্রহের এই যে লাল কালারটা, এর কারণ কি? কারণ হচ্ছে ম্যাক্সিমামটায় আয়রন অক্সাইড দিয়ে গঠিত। তোমরা রেড সয়েলের ক্ষেত্রেও পড়বে, লাল রঙের কারণ কি? আয়রন অক্সাইড। তো এটাও তোমরা নোট করে রেখো। আরেকটা সুপার ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে দেখো আমি এখানে একটা বড় করে এরকম পর্বত এঁকে দিলাম। এটার নাম কি? নিক্স অলিম্পিয়া। তো নিক্স অলিম্পিয়া এই নামটা তোমরা নোট করে রাখো। নিক্স অলিম্পিয়া হচ্ছে মঙ্গল গ্রহের সব থেকে উচ্চতম পর্বত। এটা আমাদের মাউন্ট এভারেস্ট থেকেও 3 গুণ বেশি। মাউন্ট এভারেস্টের হাইট কত? 8848 মিটার, মানে 9 কিলোমিটারের মতো। এবার তার 3 গুণ মানে ধরো 27 কিলোমিটার এটার হাইট। আর মনে রাখবে গোটা সৌরজগতে এই নিক্স অলিম্পিয়াই হলো সব থেকে উঁচু পর্বত। দেখো একটু মনে করার চেষ্টা করো, আমি কি বলেছিলাম যে ইনার প্ল্যানেটগুলো যেগুলো আছে এগুলো মূলত হচ্ছে রকি প্ল্যানেট, আর আউটার প্ল্যানেটগুলো হলো গ্যাসীয় প্ল্যানেট। অনেকে ভাবতে পারো যে বৃহস্পতি তো এত বড় গ্রহ, তাহলে এখানে কেন উঁচু মাউন্টেন হলো না? তো তার উত্তর এটাই যে আউটার প্ল্যানেটগুলো হলো গ্যাসীয় প্ল্যানেট। পরের প্রশ্ন দেখো, নিচের কোন গ্রহটি গ্যাস দৈত্য নামেও পরিচিত? ইংলিশটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং প্ল্যানেট ইজ অলসো নোন অ্যাজ গ্যাস জায়েন্ট। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অলরেডি কেউ কেউ হয়তো ধরতে পারছো যে আউটার প্ল্যানেটগুলো আমি গ্যাসীয় প্ল্যানেট বললাম, তাহলে শেষের যে 4টে গ্যাসীয় প্ল্যানেট আছে তার মধ্যে দৈত্য কোনটা হতে পারে? বৃহস্পতি। বৃহস্পতি ইংরাজি কি? জুপিটার। তাহলে
জুপিটারই হবে সঠিক উত্তর। এখানে তোমরা জুপিটার অর্থাৎ বৃহস্পতির ছবিটা দেখতে পাচ্ছ। এটা অবশ্যই একটা এআই জেনারেট ইমেজ। বৃহস্পতি থেকে কতগুলো পয়েন্ট তোমরা নোট করে রাখো। প্রথমত যেটা অলরেডি তোমরা জানো সেটা হচ্ছে বৃহস্পতি হচ্ছে সবথেকে বড় গ্রহ। মনে রাখবে বৃহস্পতির টোটাল 79 অর্থাৎ 79টার মতো উপগ্রহ আছে, যার মধ্যে 4টে খুবই ইম্পর্টেন্ট। প্রথমটা হলো গ্যানিমেড, আমি ইংরাজিতে লিখছি গ্যানিমেড। 2 নম্বর হচ্ছে লো, LO। 3 নম্বর হচ্ছে ইউরোপা, EUROPA, ইউরোপা। এবং 4 নম্বর হচ্ছে ক্যালিস্টা, CALLISTO, ক্যালিস্টো। তাহলে এই 4টে উপগ্রহ তোমাদের মনে রাখতে হবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গ্যানিমেড। কেন ইম্পর্টেন্ট? কারণ সৌরজগতে যত উপগ্রহ আছে এই গ্যানিমেডটা হচ্ছে সব থেকে বড়। এর আগে কি দেখলে? ডিমোস, ডিম কথাটা মনে রাখতে বলেছিলাম। তাহলে ডিমোসটা কার উপগ্রহ ছিল? মঙ্গল গ্রহ। এটা হচ্ছে সব থেকে ছোট। আর সব থেকে বড় উপগ্রহ বললে কি হবে? গ্যানিমেড। তাহলে দেখো সব থেকে বড় গ্রহ কোনটা? বৃহস্পতি। আর সব থেকে বড় উপগ্রহ কোনটা? বৃহস্পতির উপগ্রহ সেটা হচ্ছে গ্যানিমেড। দুটো গুলিয়ে ফেলবে না। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা নোট করে রাখবে, এখানটায় দেখো এই জায়গাটাতে একটা বড় লাল স্পট তোমরা দেখতে পাচ্ছ। তো প্রশ্ন আসবে যে কোন গ্রহে একটা গ্রেট রেড স্পট দেখা যায়? তাহলে সব থেকে বড় লাল স্পট দেখা যাচ্ছে কোন গ্রহে? সব থেকে বড় গ্রহ অর্থাৎ বৃহস্পতি। মঙ্গল গ্রহ করে দিও না, কারণ মঙ্গল গ্রহ হচ্ছে পুরোটাই লাল, আর বৃহস্পতির বলছে একটা গ্রেট অর্থাৎ বড় লাল স্পট রয়ে আছে। এই ছবি দুটো দেখো তাহলে ক্লিয়ার ভিশন পাবে। একটা হচ্ছে 1973 সালের আর একটা 2019 সালের। লাল স্পটটা তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে প্রশ্ন আসে যে কোন গ্রহে বড় লাল স্পট দেখা যায়। আচ্ছা, 1973 সালে কোন ইনস্ট্রুমেন্ট থেকে এই ছবিটা তোলা হয়েছিল? পায়োনিয়ার 10। অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু 2019 সালে দেখো এই নামটা তোমাদের মনে রাখতে হবে। হাবেল স্পেস টেলিস্কোপ, মানুষের তৈরি সব থেকে বড় টেলিস্কোপ হচ্ছে এটা, যেটা সব থেকে দূরের ছবি দেখা যায়। পরের প্রশ্ন দেখো, নিচের কোন গ্রহে উপগ্রহের সংখ্যা সব থেকে বেশি? এটা অনেক ডাউটফুল প্রশ্ন। অনেক সময় বৃহস্পতি বা জুপিটার অ্যান্সার নাই, অনেক সময় শনি অ্যান্সার নেয়। তো বর্তমান পরিপ্রেক্ষিতে তোমরা অপশন সি শনি গ্রহটাই অ্যান্সার করবে। তাহলে প্রশ্ন যদি পাও কোন গ্রহের সব থেকে বেশি উপগ্রহ আছে, তাহলে তার উত্তর কি করবে? স্যাটার্ন বা শনি গ্রহ। এই শনি গ্রহটা হচ্ছে সাইজের দিক থেকে 2 নম্বর গ্রহ। 1 নম্বর তো বৃহস্পতি, 2 নম্বর হচ্ছে শনি। অনেক সময় এই বলয় থেকেও প্রশ্ন আসে। মনে রাখবে শনির চারপাশে টোটাল 7টার মতো বলয় আছে। শনির একটা উপগ্রহের নাম যেটা তোমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে টাইটান। তাহলে প্রশ্ন যদি আসে শনি গ্রহের সব থেকে বড় উপগ্রহের নাম কি, তো তার উত্তর কি করবে? টাইটান। মনে করা হয় এই টাইটান উপগ্রহে পৃথিবীর মতো বায়ুমণ্ডল আছে। তো এটা পুরোপুরি হাইপোথেটিক্যাল, এটা নিয়ে রিসার্চ চলছে, দেখা যাক ভবিষ্যতে কি হয়। পরের প্রশ্ন দেখো, টেলিস্কোপের সাহায্যে আবিষ্কৃত প্রথম গ্রহ কোনটি? দেখো 1 থেকে 6 অর্থাৎ বুধ থেকে শনি পর্যন্ত গ্রহ কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি। এর পরের গ্রহগুলো খালি চোখে দেখা যায় না, তার জন্য টেলিস্কোপ ইউজ করতে হয়। আর টেলিস্কোপের সাহায্যে প্রথম আবিষ্কৃত গ্রহ কোনটা? ইউরেনাস। এটা তোমরা নোট করে নিও। 1781 সালের দিকে এই গ্রহটা আবিষ্কার হয়। সালটা মনে রাখার দরকার নেই, জাস্ট নলেজ পারপাসে জেনে রাখো। এই প্ল্যানেটের কালারটা দেখো সবুজ মতো লাগছে। তো তোমরা এখানেও আরেকটা পয়েন্ট নোট করে রাখো যে এই গ্রহকে গ্রিন প্ল্যানেট বা সবুজ গ্রহ বলা হয়। আর ইউরেনাসের চারপাশে এই যে বলয় ঘুরছে, এখান থেকে যদিও প্রশ্ন আসে না তবুও তোমরা জেনে রাখো যে 13টার মতো জানা বলয় আছে যেটা ইউরেনাসের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। শনি গ্রহের ক্ষেত্রে কত বলেছিলাম? 7টা মেজর রিং বা বলয় আছে। এটা ইম্পর্টেন্ট, 7টা।
আরেকটা পয়েন্ট নোট করে রাখো, এই যে গ্রিন কালারটা এটা কিন্তু মিথেনের জন্য CH4। আর আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম যে ইউরেনাস এবং নেপচুন এতটাই দূরত্বে অবস্থিত, এরা তো এক একটা গ্যাসীয় প্ল্যানেট, তো এই গ্রহের গ্যাসগুলো জমে গিয়ে আইস হয়ে যায়। এজন্য এদের দুজনকে আইস জায়েন্ট বলা হয়। এটাও নোট করে রেখো। ইম্পর্টেন্ট পয়েন্ট এটাই যে টেলিস্কোপের সাহায্যে আবিষ্কৃত প্রথম গ্রহ কোনটা আর কোন গ্রহকে গ্রিন প্ল্যানেট বলা হয়। পরের প্রশ্ন দেখো, শীতলতম গ্রহ কোনটি? এটাও ডাউটফুল প্রশ্ন, অনেক জায়গায় ইউরেনাস অ্যান্সার নেই, কিন্তু অপশনে দুটো পেলে তোমরা সব থেকে দূরের গ্রহটাই অ্যান্সার করবে, অর্থাৎ নেপচুন। নেপচুনের কটা বলয় আছে ওটাও মনে রাখবে, 5টা। এটাও কিন্তু একটা আইস জায়েন্ট, মানে বরফের গোলা। দেখতে পাচ্ছ এর কালারটা কি, অনেকটা ব্লু। তাহলে দেখো, প্রশ্নে যদি এমন থাকে যে ব্লু প্ল্যানেট কাকে বলা হয়, অপশনে যদি আমাদের আর্থ বা পৃথিবী থাকে সেটা অ্যান্সার করবে। কিন্তু দেখলে এমন অপশন আছে যেখানে আর্থও আছে এবং নেপচুন আছে এবং আরেকটা অপশন দিয়ে বলে দিল বোথ, তাহলে কিন্তু তোমরা বোথ অ্যান্সার করবে, কারণ এই নেপচুন গ্রহকেও ব্লু গ্রহ বলা হয়। আর বলয় তোমরা দেখতে পাচ্ছ না, প্রধান 5টা বলয় আছে, এটা নোট করে রাখবে। শনি গ্রহের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট বলেছিলাম, মেন কটা বলয় দেখা যায়, 7টা। ইউরেনাসের ক্ষেত্রে 13টা, আর নেপচুনের ক্ষেত্রে 5টা। নেপচুনটা হলো সৌরজগতের সব থেকে দূরের গ্রহ বা ফার্দেস্ট প্ল্যানেট। এরপর দেখো, এতক্ষণ তোমরা যেগুলো জানলে সেগুলো একটু জিস্ট আকারে বলা যাক। প্রথমত দেখো, দূরত্ব হিসাবে বিচার করলে প্রথম গ্রহ কোনটা, মানে সূর্যের সব থেকে কাছাকাছি গ্রহ কোনটা, সেটা হচ্ছে বুধ বা মার্কারি। আর সব থেকে দূরের গ্রহ সেটা হচ্ছে নেপচুন। তোমরা কিন্তু নোট করতে থাকো। এরপর হচ্ছে সাইজ, সব থেকে ছোট সাইজ বা আকার কার, সেটা হচ্ছে বুধ। আর সব থেকে বড় সেটা হচ্ছে জুপিটার বা বৃহস্পতি। সব থেকে ভর কম কার, কোন গ্রহ, বুধই হবে। আর সব থেকে বেশি ভর হচ্ছে জুপিটার বা বৃহস্পতি। এই 3টে পয়েন্ট ক্লিয়ার হয়েছে। সূর্যের সব থেকে কাছে হচ্ছে বুধ, সব থেকে দূরে হচ্ছে নেপচুন, আকারে সব থেকে ছোট বুধ, সব থেকে ভর কম তার বুধ, আর সাইজ এবং মাস দুটোর ক্ষেত্রে সব থেকে বড় গ্রহ হচ্ছে জুপিটার বা বৃহস্পতি। দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করার ব্যাপার আছে। সাইজ অনুযায়ী 1 নম্বর কি ছিল, বৃহস্পতি, 2 নম্বর শনি, 3 নম্বর ইউরেনাস এবং 4 নম্বর হচ্ছে নেপচুন। কিন্তু ভর বা মাস অনুযায়ী এটা একটু চেঞ্জ হয়ে যায়। 1, 2 সেম থাকে, 3 আর 4 ইন্টারচেঞ্জ হয়ে যায়। অর্থাৎ গ্রহগুলোর ভর বিবেচনা করলে 3 নম্বরে হবে নেপচুন, 4 নম্বরে হবে ইউরেনাস। এই সিকোয়েন্সটা এখানে দেয়া আছে, তোমরা দেখে নাও। বৃহস্পতি, শনি, নেপচুন এবং ইউরেনাস। যদি সাইজের কথা বলতো, ইউরেনাসটা আগে যেত, নেপচুনটা পরে যেত, বাকিগুলো সব একই থাকবে। তোমরা নলেজ পারপাসে ওটা জেনে রেখো। তাহলে প্রথম 3টে পয়েন্ট আশা করি আর ভুল হবে না। এরপরে দেখো, ডেনসিটি বা ঘনত্ব। কোন গ্রহের ঘনত্ব সব থেকে বেশি? এটা হচ্ছে আমাদের পৃথিবী বা আর্থ। আর সব থেকে কম ঘনত্ব কোন গ্রহের? এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, কারণ অনেকে কিন্তু ধরতেই পারবে না। এটার উত্তর হবে স্যাটার্ন বা শনি। দেখো, শনি গ্রহ কিন্তু 2 নম্বর লার্জেস্ট, মানে সাইজের কথা যদি বিবেচনা করো তাহলে শনি হচ্ছে 2 নম্বর, কিন্তু ঘনত্বের দিক থেকে আবার সব থেকে কম। ঘনত্ব মানে কি? ভর বাই আয়তন, মাস বাই ভলিউম। তো মনে রাখবে, শনি গ্রহ তো একটা গ্যাস জায়েন্ট, মানে গ্যাসীয় গ্রহ, অর্থাৎ এর ভরটা তুলনামূলক আয়তনের থেকে অনেকটাই কম। এই জন্য এই ভর বাই আয়তন এই মানটা অনেকটা কমে যায়। ভর বাই আয়তন মানে কি? ঘনত্ব। তার মানে বুঝে নেবে যে যতগুলো গ্রহ আছে সব থেকে ঘনত্ব কম হচ্ছে কার? শনি গ্রহ। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু। তাহলে ঘনত্ব বেশি কার? আমাদের পৃথিবী।
আর ঘনত্ব সব থেকে কম কার? শনি গ্রহ। এরপর দেখো এই দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রোটেশন আর একটা হচ্ছে রিভলিউশন। প্রথমে জানতে হবে রোটেশন আর রিভলিউশন এই দুটো কি জিনিস। তোমরা প্রত্যেকে একটা ছবি দেখতে পাচ্ছ, যেখানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবীকে কেন্দ্র করে আবার চাঁদ ঘুরছে। আবার তোমরা একটু খেয়াল করে দেখো, পৃথিবী কিন্তু নিজের অক্ষের চারিদিকে আবার ঘুরছে। তাহলে দেখো এখানে দু ধরনের ঘোরা তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে ঘোরা, যেটাকে বলা হচ্ছে রিভলিউশন। আর একটা দেখো পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ, পশ্চিম থেকে পূর্বে। ভিডিও শুরুতে আমি বলেছিলাম এটাকে কি বলছে? রোটেশন। আর রিভলিউশনটা কি বলছি? যে সূর্যের চারিদিকে এক পাক ঘোরা, আর রোটেশন হচ্ছে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে এক পাক ঘোরা। এখানে পৃথিবী আছে বলে পৃথিবী বললাম, প্রতিটা গ্রহের ক্ষেত্রেও কিন্তু সমান জিনিস অ্যাপ্লাই হবে। তারা সূর্যের চারিদিকে ঘুরবে প্লাস হচ্ছে নিজের কোনো একটা অক্ষের চারিদিকে ঘুরবে। এবার তোমরা এই ছবিটা দেখো, সূর্যের সব থেকে কাছে কোন গ্রহ আছে? সেটা হচ্ছে মার্কারি বা বুধ। তাহলে সূর্যকে এইভাবে এক পাক ঘুরতে সব থেকে কম সময় কে নেবে? বুধ। তাহলে সূর্যকে এক পাক খেতে সব থেকে বেশি সময় কে নেবে? সব থেকে বেশি দূরে যে আছে, সব থেকে বেশি দূরে কোন গ্রহ? এখানে দেখতে পাচ্ছ নেপচুন। তাহলে দেখো সূর্যের চারিদিকে এক পাক ঘুরতে সব থেকে কম সময় নেবে কে? বুধ। আর সব থেকে বেশি সময় কে নেবে? নেপচুন। টাইমগুলো তোমরা এখানে দেখে নাও। পৃথিবী কত নেয়? 365 দিন সূর্যকে এক পাক ঘোরে, 1 বছর টাইম। মার্কারি বা বুধের ক্ষেত্রে এই সময়টা কিন্তু 88 দিন হয়, মানে পৃথিবীর দিন হিসাবে। আর নেপচুনের ক্ষেত্রে দেখো 165 বছর। তার মানে নেপচুন গ্রহের একটা রিভলিউশনের জন্য তোমাকে প্রায় 3 বার জন্ম নিতে হবে। 165 বছর, দেখতেই পাচ্ছ। এই দিনগুলো অতটা ইম্পর্টেন্ট না, তবুও তোমরা মার্কারি বা বুধের দিনটা মনে রাখো, যে বুধ গ্রহ 88 দিনে সূর্যকে একবার পরিক্রমণ করে নেয়। তাহলে রিভলিউশনের ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। সূর্যের চারিদিকে সব থেকে ফাস্ট কে আছে? বুধ। আর সব থেকে স্লো কে আছে? নেপচুন। এরপর দেখো যেটা গুলিয়ে যায় সেটা হচ্ছে রোটেশন। রিভলিউশনটা তোমরা জানলে সূর্যের চারিদিকে এক পাক খাচ্ছে, আর রোটেশন হচ্ছে নিজের অক্ষের চারিদিকে এক পাক খেয়ে যে সময় নিচ্ছে। দেখো এটা তো রিভলিউশন, এখানে পরপর দেওয়া আছে। রোটেশনটা দেখো, প্রথমে পৃথিবীর কথা বলি। পৃথিবী নিজের অক্ষের উপর এক পাক ঘুরতে কত সময় নেয়? মোটামুটি 24 ঘন্টা, যেটাকে আমরা একদিন হিসাবে মানি। সব থেকে কম সময় কে নিচ্ছে দেখো? জুপিটার। কত? 10 ঘন্টা। তাহলে তোমরা এখানে একটু ভাবো যে পৃথিবী নিচ্ছে 24 ঘন্টা আর জুপিটার বা বৃহস্পতি নিচ্ছে 10 ঘন্টা। তার মানে ভাবো যে বৃহস্পতি কত স্পিডে ঘুরছে। আর সব থেকে স্লো কে যাচ্ছে? তোমরা দেখলে অবাক হবে, সেটা হচ্ছে ভেনাস বা শুক্র। নিজের অক্ষের উপর এক পাক ঘুরতে এ নিচ্ছে কত? 243 দিন, মানে পৃথিবীর দিন হিসাবে। পৃথিবী নিচ্ছে 24 ঘন্টা, বৃহস্পতি নিচ্ছে 10 ঘন্টা, আর শুক্র গ্রহ নিচ্ছে 243 দিন। মার্কারি বা বুধ দেখো 59 দিন, এও অনেকটা বেশি সময় নিচ্ছে। তো এখান থেকে তোমরা দুটো পয়েন্ট নোট করবে, যে সব থেকে ফাস্ট বা দ্রুত রোটেশন কার? বৃহস্পতি। আর সব থেকে স্লো রোটেশন কার? এটা হচ্ছে শুক্র। তাহলে রোটেশনটা তোমরা লিখে নাও। সব থেকে স্পিড হচ্ছে জুপিটার, আর সব থেকে স্লো হচ্ছে ভেনাস বা শুক্র। এরপর আসি ওয়েদার। এটা অলরেডি তোমরা জেনেছো। সব থেকে হট কার? অর্থাৎ হটেস্ট প্ল্যানেট, উষ্ণতম গ্রহ কি বললাম? ভেনাস বা শুক্র গ্রহ। আর কোল্ডেস্ট প্ল্যানেটটা কি? এটা হবে নেপচুন, একটু আগে দেখলে। তাহলে এগুলো তোমরা নিজেদের মতো করে নোট করে নিও। আমি ক্লাসের শেষে এই পয়েন্টগুলো আরও একবার রিভাইজ করে দেব।
ম্যাক্সিমামটা দেখবে তোমরা নিজেরাই বলতে পারছো। তার আগে আরও কিছু প্রশ্ন করে নাও। কোন গ্রহকে বামন গ্রহ বলা হয়, বা ইংরাজিতে বললে কি হবে, ডর্ফ প্ল্যানেট? তো এর উত্তর হবে অপশান এ, প্লুটো। এটাকে একসময় গ্রহ হিসাবে বিবেচনা করা হতো। আমরা ছোটবেলায় পড়েছিলাম 9 নবগ্রহ, কিন্তু এখন যদি তোমরা কাউকে পড়াতে দেখো যে 9 নবগ্রহ বলছে, তাহলে কিন্তু তোমরা বাধা দিতে পারো, কারণ এখন 9টা গ্রহ নেই। প্লুটোটাকে বাদ দেওয়া হয়েছে কোন বছর? 2006 সাল থেকে। এই 2006 সালের পর প্লুটোটাকে আর গ্রহ ধরা হয় না। কি গ্রহ বলা হয়? ডোয়ার্ফ প্ল্যানেট বা বামন গ্রহ। কেন বাদ দেওয়া হয় সেসব ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই, শুধু এতটুকু জানো যে একটা গ্রহ হওয়ার জন্য যে যে ক্রাইটেরিয়া আছে সেগুলো কিন্তু এই প্লুটো ফিল করতে পারেনি। যেমন ধরো, এর কোনো নির্দিষ্ট কক্ষপথ নেই যেটা দিয়ে এ সূর্যের চারিদিকে ঘুরবে। পরের প্রশ্ন দেখো, প্লুটো গ্রহ কে আবিষ্কার করেন? যারা সেন্ট্রাল এবং আরআরবি পরীক্ষা দিচ্ছ তারা এটা জেনে রাখো। অলরেডি তোমরা দেখতে পাচ্ছ এনটিপিসি 2021-এর প্রশ্ন এটা। তো প্লুটো গ্রহ কে আবিষ্কার করেন? তার উত্তর হবে টমবাগ, 1930 সাল। 1930 সালে কোন আন্দোলন হয়? আইন অমান্য আন্দোলন। তো সেই বছর প্লুটো গ্রহ আবিষ্কার হয়। কে আবিষ্কার করেন? সি টমবাগ। এবার দেখো, এই যে বামন গ্রহগুলো আছে এগুলোর নাম তোমাকে জেনে রাখতে হবে। ক্লাসের শুরুতে অলরেডি আমি তোমাদের বলেছিলাম যে প্লুটো, এরিস, মেকমেক, সেরেস, একটু মনে করার চেষ্টা করো। এগুলো হচ্ছে আর কিছু না, ডগ প্ল্যানেট বা বামন গ্রহ। তাহলে এই 5টা বামন গ্রহের নাম তোমাদের মনে রাখতে হবে। একটা দেখো এখানে মেকমেক, একটা হচ্ছে হমিয়া, একটা সেরেস, একটা এরিস, আর একটা হচ্ছে প্লুটো। যদি সব থেকে বড় বলে সেটা হচ্ছে প্লুটো, আর বাকিগুলোর নাম তোমরা একটু জেনে রাখো। এখানে দেখো সাইজ অনুযায়ী বলে দেওয়া আছে। প্রথমত দেখো প্লুটো, তারপরে ইরিস, হমিয়া, তারপরে মেকমেক, তারপরে হচ্ছে সেরেস। মেকমেকটা অনেকটা হাঁসের উচ্চারণের মতো, সেজন্য মনে রাখার সুবিধা। দেখো এই ছবিটার কথাই বলছিলাম যেটা তোমাকে ক্লাসের শুরুতে দেখানো হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ প্লুটো, এখানে মেকমেক, এখানে ইরিস, আর বাম দিকে এদিকে দেখো সিরেস আছে। সিরেস থেকে একটা প্রশ্ন আসে যে এই যে অ্যাস্টেরয়েড বেল্ট আছে এর মধ্যে কিন্তু এই একটাই বামন গ্রহ দেখতে পাওয়া যায়, বাকিগুলো কিন্তু সব প্লুটোর ডান দিকে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে যে অ্যাস্টেরয়েড বেল্টের মধ্যে আছে এমন বামন গ্রহের নাম কি? তার উত্তর হবে সেরেস। সেরেসকে এক ধরনের অ্যাস্টেরয়েডও বলতে পারো। এগুলো আর কিছু না, এক ধরনের রক, ছোট ছোট, যারা নিজেরাও ঘুরছে আবার সূর্যের চারিদিকে ঘুরছে। আর এই বেল্টটার নাম তোমরা মনে রাখবে অ্যাস্টেরয়েড। আর প্লুটোর পরে এই যে বেল্টটা, এটাও মনে রাখবে, এটাকে বলা হয় কুইপার বেল্ট। এই দুটো বেল্ট তোমাদের মনে রাখতে হবে। এরপর দেখো, দ্য অ্যাস্টেরয়েড বেল্ট লাইজ বিটুইন হুইচ টু প্ল্যানেট? অ্যাস্টেরয়েডের বাংলা কি? গ্রহাণু। এই গ্রহাণু বেল্ট কোন দুটো গ্রহের মধ্যে অবস্থিত? ছবিটা একটু মনে করার চেষ্টা করো। প্রথমে 4টে গ্রহ, তারপরে এই বেল্ট আছে আবার 4টে গ্রহ। তাহলে প্রথম 4টে গ্রহের শেষ গ্রহটার নাম কি? মঙ্গল বা মার্স। আর এর পরের যে 4টে গ্রহ অর্থাৎ আউটার প্ল্যানেটের প্রথম গ্রহটা কি ছিল? জুপিটার। তাহলে সঠিক উত্তর কি হবে? মার্স এবং জুপিটার। তোমরা এখানে দেখতে পারো এটা হচ্ছে অ্যাস্টেরয়েড বেল্ট বা গ্রহাণু বেল্ট। কোন দুটো গ্রহের মাঝখানে? একটা হচ্ছে এখানে মার্স, আর একটা হচ্ছে এখানে জুপিটার বা বৃহস্পতি। এরপর দেখো আরো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের নোট করে রাখতে হবে। এই ওয়ার্ডগুলো তোমরা অনেক সময় দেখবে। একটা হচ্ছে কমেট, যাকে বাংলায় বলে ধূমকেতু। ধূমকেতুটা কি জিনিস? এটা অ্যাস্টেরয়েডেরই মতো, কিন্তু অ্যাস্টেরয়েডটা কি হয়? মেনলি রকি সাবস্ট্যান্সে গঠিত, অর্থাৎ শিলা দ্বারা। আর কমেট বা ধূমকেতু হচ্ছে আইস এবং গ্যাস, অর্থাৎ বরফ এবং গ্যাসের তৈরি একটা মিশ্রণ। এরপর আরও 3টে পয়েন্ট তোমাদের নোট করে রাখতে হবে। একটা হচ্ছে মেটিওরয়েড, একটা হচ্ছে মেটিওরস, আর একটা হচ্ছে মেটিওরাইট। এই 3টে থেকেই প্রশ্ন আসে, বিশেষ করে যারা সেন্ট্রালের এক্সামগুলো দিচ্ছ
বা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ। দেখো, মেটেরয়েড হচ্ছে ধূমকেতুরই একটা অংশ, যাকে বাংলায় বলা হয় উল্কা। এটা যখন মহাকাশে ছড়িয়ে বেড়ায় তখন তাকে মেটিওরয়েড বলে। এরপর মনে করো কোনো এরকম উল্কা বা মেটিওরয়েড ঘুরতে ঘুরতে মনে করো পৃথিবীর চারপাশে চলে আসলো। এরপর পৃথিবীর মধ্যে এন্টার করবে। তো এন্টার করার সঙ্গে সঙ্গে পৃথিবীর যে বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডলের সংঘর্ষে ম্যাক্সিমাম এই মেটেরয়েডস কিন্তু জ্বলে যায়, যাকে ভূগোলের ভাষায় কি বলে, মেটিওরস। এটাকে আর কি নামে জানা যায়, শুটিং স্টার। আকাশে যে তোমরা তারা খসে পড়ে দেখো, যেমন এই ছবিতে দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন তারা খসে পড়ছে। অনেকে আবার এই জিনিসটাকে শুভ লক্ষণ মনে করে, বিভিন্ন ধরনের মানত করে ফেলে, কিন্তু সেই মানতগুলো পূর্ণ হয় না। কারণ কি? কারণ এটা হচ্ছে তারা নয়, এটা এক ধরনের উল্কা বা মেটেরয়েড, যেটা পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে ধাক্কা খেয়ে জ্বলে যাচ্ছে। কোন স্তরে জ্বলে যায় এটাও তোমরা জেনে রাখো, মেসোস্ফিয়ার। এখান থেকেও প্রশ্ন আসতে পারে। যখন বায়ুমণ্ডলের স্তরগুলো নিয়ে আলোচনা করব তখন এই জিনিসগুলো আরো ডিটেলসে দেখব। এবার দেখো, তোমরা অনেক সময় নিউজে শুনবে যে পৃথিবীতে অনেক সময় উল্কা পড়তে দেখা যায়। তো যখন এই মেটেরয়েডগুলো অর্থাৎ উল্কাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের বাধা কাটিয়ে ভূপৃষ্ঠে আছড়ে পড়ে তখন কিন্তু তাকে মেটিওরাইট বলে। তাহলে যতক্ষণ মহাকাশে থাকছে তাকে মেটিওরয়েড বা উল্কা বলে, যখন পৃথিবীর বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে জ্বলে যাচ্ছে তখন তাকে মেটিওরস বলে, আর যখন পৃথিবীতে পড়ে যাচ্ছে, ভূপৃষ্ঠে এসে যাচ্ছে, তখন কিন্তু তাকে মেটিওরাইট বলে। আশা করছি গুলাবে না। এখান থেকে দেখো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করে রাখো যে হ্যালি ধূমকেতু অনেক সময় তোমরা হয়তো নাম শুনেছ। হ্যালির ধূমকেতু, এই ধূমকেতুর বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে 76 বছর অন্তর একবার করে দেখা যায়। লাস্ট কোন বছর দেখা গিয়েছিল? 1986 সালে। তাহলে নেক্সট কবে দেখা যাবে? এর 76 বছর পর, অর্থাৎ 2061 সালের দিকে। তো এগুলো ইম্পর্টেন্ট না, শুধু জেনে রাখো যে 76 বছর অন্তর এই হ্যালির ধূমকেতু কিন্তু দেখা যায়। এটাও এসএসসির একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এরপর দেখো, এতক্ষণ আমরা যা যা পড়লাম সেগুলো কুইক রিভিশন দেব। প্রথমত দেখো, বিগেস্ট প্ল্যানেট, সব থেকে বড় গ্রহের নাম কি? বৃহস্পতি বা জুপিটার। স্মলেস্ট প্ল্যানেট, সব থেকে ছোট গ্রহের নাম কি? বুধ বা মার্কারি। পরে কি বলছে? নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান, সূর্যের সব থেকে কাছে কে আছে? মার্কারি বা বুধ। ফারদেস্ট মানে সব থেকে দূরে কে আছে? নেপচুন। নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য আর্থ, পৃথিবীর সব থেকে কাছের গ্রহের নাম কি? যাকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়, কি হবে? ভেনাস বা শুক্র। ব্রাইটেস্ট প্ল্যানেট বা হটেস্ট প্ল্যানেট, এটাও ভেনাস হবে বা শুক্র। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ব্রাইটেস্ট স্টার আফটার সান। যদি প্রশ্ন আসে যে সৌরজগতের সব থেকে ব্রাইটেস্ট অর্থাৎ উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি, তো তার উত্তর হবে সান। কিন্তু যদি এমন প্রশ্ন আসে যে সূর্য ছাড়া আর কোন উজ্জ্বলতম নক্ষত্র বা তারা আছে, তার জন্য তোমরা এই ছবিটা একবার দেখে নাও। দেখো, মাঝখানে এখানে দেখতে পাচ্ছ সূর্য, আর সৌরজগৎটা এর মধ্যেই ঢাকা আছে। এরপর দেখো, এখান থেকে দুটো প্রশ্ন হয়। একটা হচ্ছে সূর্য ছাড়া নিয়ারেস্ট স্টার বা নক্ষত্র কি আছে, আরেকটা হচ্ছে সূর্য ছাড়া ব্রাইটেস্ট বা উজ্জ্বলতম নক্ষত্র কি আছে। দুটো প্রশ্ন বুঝতে পারলে। যদি নিয়ারেস্ট জানতে চাই তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রক্সিমা সেন্টাউরি বা সেঞ্চুরি, যে যেমন ভাবে ইচ্ছা মনে রাখতে পারো। তাহলে সব থেকে নিয়ারেস্ট স্টার কোনটা? প্রক্সিমা সেন্টাউরি। আর সব থেকে ব্রাইটেস্ট স্টার কোনটা? এইখানের মধ্যে সব থেকে চকমক করছে কোনটা? দেখো, এই উপরে যেটা আছে, নামটা তোমরা কি দেখতে পাচ্ছ? সিরিয়াস। আমি এখানে লিখে দিলাম সিরিয়াস। এটাও একটা নক্ষত্র, এটা হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্র। এটাকে আরো একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে ডগ স্টার। তাহলে দুটো প্রশ্নটা দেখে নাও। যদি কাছাকাছি নক্ষত্র জানতে চাই সেটা হবে প্রক্সিমা সেন্টাউরি,
আর যদি উজ্জ্বলতম নক্ষত্র জানতে চাই সেটা হবে সিরিয়াস, যাকে আর কি নামে ডাকা হয়, ডগ স্টার। আশা করছি এই দুটো আর ভুলিয়ে যাবে না। এখানে দেখতে পাচ্ছ লাইট ইয়ার। লাইট ইয়ার বা আলোকবর্ষ কার একক? এটা হচ্ছে দৈর্ঘ্যের একক। আলো হচ্ছে শূন্য মাধ্যমে 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে লাইট ইয়ার বলা হয়। আরেকটা জেনে রাখো, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা AU, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার। বা প্রশ্নে তোমরা 150 মিলিয়ন কিলোমিটার এই হিসাবেও পেতে পারো। এগুলো তোমরা একটু নোট করে নিও। AU মানে কি বললাম? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব। তাহলে দেখো, ব্রাইটেস্ট স্টার আফটার সান, এটা হচ্ছে সিরিয়াস, যাকে আর কি নামে ডাকা হয়, ডগ স্টার। পরের প্রশ্নটা দেখো, প্ল্যানেট উইথ ম্যাক্সিমাম স্যাটেলাইট। স্যাটেলাইট মানে কৃত্রিম উপগ্রহ। এখানে ন্যাচারাল স্যাটেলাইটের কথা বলা হয়েছে। তো কোন গ্রহের সব থেকে বেশি উপগ্রহ আছে? তো সেটা হবে শনি। এরপরে দেখো, কোল্ডেস্ট প্ল্যানেট, সব থেকে শীতলতম গ্রহ কোনটা? নেপচুন। হটেস্ট প্ল্যানেট, সব থেকে গরম কোনটা? ভেনাস বা শুক্র গ্রহ। হেভিয়েস্ট প্ল্যানেট, সব থেকে ভারী গ্রহ কোনটা? বৃহস্পতি বা জুপিটার। রেড প্ল্যানেট কাকে বলে? মঙ্গল বা মার্স গ্রহকে। গ্রিন প্ল্যানেট কাকে বলে? ইউরেনাস। এটা নোট করে নিও। বিগেস্ট স্যাটেলাইট মানে সব থেকে বড় উপগ্রহের নাম কি? এটা হচ্ছে গ্যানিমেড। তার উপগ্রহ মনে করে দেখো, বৃহস্পতি। স্মলেস্ট স্যাটেলাইট, সব থেকে ছোট উপগ্রহ কোনটা? ডিমের কথা মনে রাখতে বলেছিলাম, ডিমোস। তার উপগ্রহ মঙ্গল গ্রহের। ব্লু প্ল্যানেট কাকে বলা হয়? আমাদের পৃথিবীকে। লাল প্ল্যানেট মঙ্গলকে, আর সবুজ গ্রহ ইউরেনাস। মর্নিং স্টার বা ইভিনিং স্টার কাকে বলা হয়? ভেনাস বা শুক্র গ্রহ। আর্থ টুইন, পৃথিবীর যমজ কাকে বলে? শুক্র বা ভেনাস গ্রহ। গ্রিন প্ল্যানেট ইউরেনাস। এরপর ডান দিকে দেখো, প্ল্যানেট উইথ এ বিগ রেড স্পট, কোন গ্রহেতে একটা বড় লাল স্পট দেখা যায়? এটা হবে জুপিটার বা বৃহস্পতি। এটা একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। লর্ড অফ দ্য হেভেন কাকে বলা হয়? এটা নোট করে নাও, জুপিটার বা বৃহস্পতি। এর পরের পয়েন্টটা দেখো, গ্রেটেস্ট ডায়োনাল টেম্পারেচার। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সহজভাবে বললে এটা হচ্ছে একটা দিনের তাপমাত্রার পার্থক্য। ঠিক আছে? তাপমাত্রা মানে কি? টেম্পারেচার ডিফারেন্স। তো এর অ্যান্সার মনে রাখবে মার্কারি বা বুধ। তাহলে কোন গ্রহে সব থেকে বেশি তাপমাত্রার পার্থক্য লক্ষ্য করা যায়? তো সেটা হচ্ছে বুধ। দিনের বেলা কখনো কখনো 400 ডিগ্রি আপ হয়ে যায়, আবার রাতের বেলা কখনো কখনো -180 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। তাহলে তোমার ডিফারেন্সটা বুঝতে পারছো, 500-র উপরে চলে যাচ্ছে। তো এই হিসাবে মনে রাখো যে সব থেকে বেশি তাপমাত্রার পার্থক্য এই বুধ গ্রহে দেখা যায়। ইংলিশ টার্মটা মনে রাখবে, গ্রেটেস্ট ডায়োনাল টেম্পারেচার। পরের পয়েন্টটা দেখো, 2 স্যাটেলাইট অফ মার্স। মঙ্গল গ্রহের 2টো স্যাটেলাইট বলেছিলাম, একটা হচ্ছে ফোবোস আর একটা হচ্ছে ডিমোস। ডিমোসটা মনে রাখতে বলেছিলাম কারণ এটা হচ্ছে সব থেকে ছোট উপগ্রহ। কিভাবে মনে রাখবে? ছোট ডিম থেকে। এরপর দেখো, ফাদার অফ সোলার সিস্টেম। সোলার সিস্টেম কা বাপ কাকে বলা হবে? অবশ্যই সূর্য। এরপর কি আছে? প্ল্যানেট হ্যাজ লিস্ট ডেন্সিটি, অর্থাৎ কোন গ্রহের ঘনত্ব সব থেকে কম? একটু মনে করে দেখো, এটা হবে শনি বা স্যাটার্ন। পরেরটা দেখো,
সিস্টার প্ল্যানেট অফ আর্থ, পৃথিবীর যমজ গ্রহ এ ভেনাস বা শুক্র। গ্যাস জায়ান্ট প্ল্যানেট, দেখো গ্রহগুলো দুই প্রকার, একটা হচ্ছে ইনার আর একটা হচ্ছে আউটার। ইনারে কতগুলো গ্রহ ছিল? 4টে, আউটারে ছিল 4টে। তো আমি কি বলেছিলাম, 4টে যে আউটার গ্রহ আছে প্রত্যেকেই কিন্তু গ্যাস প্ল্যানেট। তো সেই হিসাবে এখানে ওই 4টেই উত্তর হবে। জুপিটারও হবে, শনিও হবে, ইউরেনাস হবে, আবার নেপচুনও হবে। যদি এমন প্রশ্ন দেয় যে নিচের কোনটা গ্যাস জায়ান্ট প্ল্যানেট, এই 4টের মধ্যে একটা অপশানে থাকবে, বাকি 3টে এই ইনার প্ল্যানেট থেকে থাকবে। এরপরেরটা দেখো, প্ল্যানেট হ্যাভিং রিং অ্যারাউন্ড ইট, কোন কোন গ্রহের চারিদিকে রিং বা বলয় আছে? তো এটাও হবে এই 4টে আউটার গ্রহ। বৃহস্পতিও হবে, শনিও হবে, ইউরেনাসও হবে, আবার নেপচুনও হবে। তার কটা বলয় আছে একটু মনে করে দেখো। শনির ক্ষেত্রে কি বলেছিলাম? শনির 7, ইউরেনাসের 13 আর নেপচুনের 5টা। এটা মেন বলয়, আরও আছে কিন্তু মেন হচ্ছে শনির 7টা, ইউরেনাসের 13টা যেটা দেখা যায়, আর নেপচুনের হচ্ছে 5টা। আর একটা পয়েন্ট বলেছিলাম যে 6টা গ্রহ নিজের অক্ষের উপর একই দিকে ঘোরে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু 2টো গ্রহ আছে ব্যতিক্রম। প্রথমটা হচ্ছে ভেনাস বা শুক্র, আর একটা হচ্ছে ইউরেনাস। তো এই দুটো তোমরা নোট করে নেও। পৃথিবীর একমাত্র উপগ্রহ সেটা হচ্ছে চাঁদ। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় নেয়? তো এটা নোট করে রাখো, 1.3 সেকেন্ড। আর সূর্য থেকে আলো আসতে কত টাইম নেয়? এটা অনেকটাই বেশি, আমি নিচে লিখছি 8 মিনিট 20 সেকেন্ডের মতো। প্লুটো হচ্ছে একটা বামন গ্রহ বা ডোয়ার্ফ প্ল্যানেট। কত সাল থেকে এটাকে বামন গ্রহ ধরা হয়? সেটা হচ্ছে 2006। এরপর এই প্রশ্নটা দেখো, মঙ্গলের কয়টি উপগ্রহ আছে? ক্লাসটা যদি ভালোভাবে বুঝে থাকো তাহলে এটা দেখেই অ্যান্সার করতে পারবে। সঠিক উত্তর কী হবে কমেন্ট করে জানিও। এই ক্লাস নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটাও তোমরা কমেন্ট করবে। ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।